এই সরকারে আমরা জানি না খাওয়ানোর মানুষ একজন আছে, আমাদেরকে যেভাবে অত্যাচারিত করেছে দাদা, দেখুন পাশে দেখুন, ট্রেনটা দেখুন, আপনি নিজে দেখুন দাদা, সত্য দিন এই সরকারকে আমরা চরম বার্তা দেবো, আমরা খালি হাতে ফিরবো না, মাথা বন্ধ করে ফিরবো না, প্লিজ দাদা। মাননীয় শিক্ষকবৃন্দ যারা এখানে আছেন, দেখুন মাথা নত করে তো ফিরবেন নাই, কেউ খালি হাতেও ফিরবেন না। যে অধিকারের জন্য লড়াই করছেন, এত লড়াই কখনো মিথ্যে হতে পারে না। আপনি তখন জিজ্ঞেস করছিলেন না যে আমরা পড়াশুনো করে কোনো অপরাধ করেছি কি না, বলতে খুব খারাপ লাগছে যে হ্যাঁ পড়াশুনো করে আমরা অপরাধী করেছি। এই সরকারের আমলে পড়াশুনো করাটা সত্যিই বোধহয় একটা অপরাধ। আজকে খালি যারা মাদ্রাসার শিক্ষক তারা খালি নন, কি অন্যান্য, আমি বলছি মাধ্যমিকের কি মাধ্যমিক স্কুলগুলোর কি টেটের যারা পরীক্ষার্থী তারা খালি নন, আপনি গোটা পশ্চিমবাংলার দিকে তাকিয়ে দেখুন, ঘরে ঘরে তাকিয়ে দেখুন, যে জিনিস কেউ কোনোদিন কল্পনা করতে পারতো না, ব্রিটিশ আমলে কোনোদিন হয়নি, কংগ্রেস আমলে হয়নি, বামফ্রন্ট সরকারের সময় হয়নি, গত 4-5 বছর ধরে আমাদের রাজ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বছর বছর কমছে, কোনোদিন যা কেউ কল্পনা করতে পারেনি। কেন হচ্ছে? আপনারা শিক্ষক, আপনারা আমার থেকে অনেক ভালো করে জানেন, একেবারে ছোট ছোট বুনিয়াদী স্তর থেকে ছেলে মেয়েদেরকে হাতে করে মানুষ করে। আজকে বলুন তো, একটা গ্রামে মফস্বলে যে ছেলেটা যে মেয়েটাই পশ্চিমবাংলায় বড় হচ্ছে, সে কি দেখে বড় হচ্ছে? সে দেখছে আমার পাড়ায়, আমার গ্রামে, আমার মফস্বলে যে দাদাটাকে, যে দিদিটাকে ছোটবেলা থেকে জানতাম পড়াশোনায় ভালো, তার স্কুলে হোক তার মাদ্রাসায় হোক সে পরীক্ষায় ফার্স্ট হয়, আশপাশের লোকেরা ধন্য ধন্য করে যে হ্যাঁ ছেলেটা বড় হয়ে নাম করবে, মেয়েটা বড় হয়ে গ্রামের মুখ উজ্জ্বল করবে। আজকে সেই দাদাটা, সেই দিদিটা এখন চাকরির পরীক্ষায় ব্যর্থ হয়ে রাস্তায় বসে অনশন করছে। আর পাড়ার সবচেয়ে, গ্রামের সবচেয়ে থার্ড ক্লাস ছেলে, যে ছোটবেলা থেকে পড়াশোনা ছেড়ে দিয়ে রাস্তায় বিড়ি সিগারেট খেয়ে বেড়াতো, তারপরে মদ গাঁজা ধরেছিল, তারপরে ক্লাস 9-10 থেকে এখন তৃণমূলের পতাকা নিয়ে রংবাজি করে বেড়ায়, তার এখন গ্রামে 3টে বাড়ি হয়েছে, কলকাতায় 2টো ফ্ল্যাট হয়েছে, হাইওয়ের ধারে পেট্রোল পাম্প হয়েছে, বিয়ার বার হয়েছে, সে এখন পায়ের উপর পা তুলে জমিদারি করে বেড়াচ্ছে। গ্রামকে গ্রাম, জেলাকে জেলা এই ছবি। বলুন এই অবস্থায় এই পশ্চিমবাংলায় পড়াশোনা করাটা অপরাধ কি অপরাধ নয়? যে কেড়ে খাবে সে ভালো থাকবে, যে লুটে খাবে সে ভালো থাকবে, আর যে নিজের যোগ্যতায় গতর খাটিয়ে খেতে চাইবে তার মতো অপরাধী, তার মতো পাপী এই বাংলায় আর কেউ নেই। কিন্তু এটাকে আমরা আক্ষেপ করতে চাই না, কথাগুলোকে বলছি, এগুলো আমাদের আক্ষেপ নয়। এই অবস্থাটাকে আমরা পাল্টাতে চাই, এটাকে আমরা বদলাতে চাই। নতুন করে এই 235টি মাদ্রাসা শিক্ষকরা আপনারা যে লড়াই করছেন, নতুন করে আপনাদের লড়াইয়ের কথা, নতুন করে আপনাদের দাবির কথা আপনাদেরকে আরেকবার করে শেখানোর কোনো মানে হয় না। আমরা কেউ সেটা করার জন্য আসিও নি, মীনাক্ষী, কলতান, আমরা কেউ আপনাদের লড়াইয়ের কথা আপনাদেরকে নতুন করে কি মায়ের কাছে মাসির গল্প করব। কিন্তু এইটুকু আপনাদেরকে বলছি, আপনারা জানেনও এটা, যখন রাজ্যে বামপন্থী ফ্রন্ট সরকার ছিল তার আগে এই মাদ্রাসা শিক্ষা দপ্তর, মাদ্রাসা শিক্ষা কমিশন এগুলো ছিল না আমাদের রাজ্যে। আমাদের সরকার যখন এগুলো চালু করেছিল তারপরে 3.5 দশক ধরে আমাদেরকে গালাগাল করেছিল এক অংশের লোকজন। বিজেপি তো বটেই, মমতা বন্দ্যোপাধ্যায়রা তখন আমাদেরকে গালাগাল করতেন এই বলে যে বামপন্থীরা সংখ্যালঘু তোষণ করার জন্য মাদ্রাসা শিক্ষা দপ্তর চালিয়েছে, বামপন্থীরা সংখ্যালঘুদেরকে তোষণ করার জন্য তারা মাদ্রাসা সার্ভিস কমিশন করেছে, আমরা আসলে এগুলোকে তুলে দেব। ওরা ক্ষমতায় আসার পরেও কাগজ কলমে না তুলুক, বকলমে তুলে দিয়ে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাই বলছেন 211 সালে যে কটা মাদ্রাসা ছিল আজকে সে কটাই মাদ্রাসা রয়েছে, একটা বাড়েনি। বড় খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে অনেকগুলো হয়তো বন্ধ হয়ে গেছে, নামকাবাস্তা এখনো রয়ে গেছে, সরকার হয়তো ক্লোজিং অর্ডার টাঙিয়ে দেয়নি, কিন্তু কার্যত সেখানে শিক্ষক নেই, সেখানে শিক্ষকের নিয়োগ নেই, সেখানে ছাত্রছাত্রী নেই, কার্যত বন্ধ হয়ে পড়ে আছে। কদিন আগে আমি বলছি আপনাদেরকে, বিধানসভায় আপনারা দেখেছেন বিজেপির এক বিধায়ক অগ্নিমিত্রা বল, আজ থেকে 2 সপ্তাহ আগেকার কথা, বিধানসভায় দাঁড়িয়ে বলল যারা 6 তারিখ, আমার তারিখটা মনে আছে, এই মাসের 6 তারিখ, ফেব্রুয়ারি মাসের তারিখটা কেন মনে আছে আপনারাও জানেন। 6 তারিখ আপনারা শিয়ালদা স্টেশন থেকে মিছিল করছিলেন, সেই মিছিলে আমরা ছিলাম। সেই দিন বিধানসভায় দাঁড়িয়ে অগ্নিমিত্রা পল বলছে যে মাদ্রাসাগুলো জঙ্গি তৈরি করে। এখন দেখুন, অশিক্ষিত কথাটাকে না আমরা বামপন্থীরা গালাগাল হিসেবে ব্যবহার করি না, কেন আমাদের মতো একটা গরিব দেশে অনেক মানুষ অশিক্ষিত হন, তারা শিক্ষার সুযোগ পান না বলে। এটা তার অপরাধ নয়, এটা সমাজের অপরাধ, রাষ্ট্রের অপরাধ যে সেই মানুষকে শিক্ষিত হওয়ার সুযোগ দেয়নি। কিন্তু অগ্নিমিত্রা পলের মতো যারা স্কুল পাঠশালায় পড়েও অশিক্ষিত, তাদের জন্য এই কথাটা বলছি। এই অগ্নিমিত্রা পলরা জানেন না, আমি এখানে বলতে আসার আগে, আমরা যখন প্রথম এখানে এলাম, সঞ্জিত দা বলছিলেন যে মাদ্রাসায় বহু হিন্দু শিক্ষক রয়েছেন, অনেক হিন্দু বাড়ির ছেলেমেয়েরা বলে। অগ্নিমিত্রা পলরা জানেন না রাজা রামমোহন রায় ছোটবেলা পড়াশোনা করেছিলেন মাদ্রাসায়। অগ্নিমিত্রা পলরা জানেন না গুরু নানক ছোটবেলা পড়াশোনা করেছিলেন মাদ্রাসায়। এমনকি যে মতুয়া মানুষের নাম করে এরা এখন আন্দোলন করে, মতুয়া মানুষের নাম ভাঙিয়ে খাওয়ার চেষ্টা করে, মতুয়া সম্প্রদায়ের জনজাগরণের নেতা
গুরুচাঁদ ঠাকুর ছোটবেলা তাকে তার জাতের পরিচয়ের জন্য সেটাকে অজুহাত বানিয়ে ব্রাহ্মণ্যবাদীরা স্কুলে ভর্তি হতে দেয়নি। গুরুচাঁদ ঠাকুরের বাবা হরিচাঁদ ঠাকুর তার সন্তানকে গুরুচাঁদ ঠাকুরকে মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন। মাদ্রাসায় পড়াশুনো করে গুরুচাঁদ ঠাকুর এই বঙ্গ সমাজের, এই এশিয়ার একজন সর্বকালের শ্রেষ্ঠ সোশ্যাল রিফর্মার তৈরি হয়েছিলেন। অগ্নিমিত্রা পলরা এগুলো জানবে না। ওরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট, ওরা বিজেপির পাঠশালায় পড়াশুনো করেছে, ওরা আরএসএস স্কুলে পড়াশুনো করেছে, ওরা এগুলো জানবে না। কিন্তু কথাটা আমি এই কারণে বললাম, যেদিন অগ্নিমিত্রা পল দাঁড়িয়ে বিধানসভায় কথাটা বলছে আর তার প্রতিবাদে ববি হাকিমরা বিধানসভার ভেতর দাঁড়িয়ে দুহাত তুলে নাচছে, এই তুমি সাম্প্রদায়িক মন্তব্য করলে, আমাদের দিদির বাংলা, এখানে সাম্প্রদায়িকতা চলবে না, মাদ্রাসা শিক্ষকদেরকে অপমান করলে, ঠিক সেই দিন সেই মুহূর্তে একদিকে বিধানসভায় দাঁড়িয়ে অগ্নিমিত্রা পলের এই কথাগুলো বলছে, ববি হাকিমরা সেখানে দাঁড়িয়ে দুহাত তুলে নাচছে, আর ঠিক সেই সময় শিয়ালদা স্টেশনের বাইরে থেকে আপনাদের মিছিল শুরু হচ্ছে এডের দাবিতে। রেকগনাইজ, যে মাদ্রাসাগুলোকে রেকগনিশন দিয়েছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, তার যাতে দায়িত্ব নেন, যাতে স্কুল বাড়ি মাদ্রাসার বিল্ডিং তৈরি করার খরচা নেন, যাতে বাচ্চাদের মিড ডে মিলের দায়িত্ব নেন, শিক্ষকদের মাইনের দায়িত্ব নেন, তার জন্য শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু হচ্ছে। মিছিলটাকে আটকানো হলো ধর্মতলার সামনে। মারতে 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 চেংদোলা করে পুলিশের জিপে তুলে নিয়ে যাওয়া হলো। সাদ্দামের সাথে কথা হচ্ছিল, জিপে তুলে নিয়ে যাওয়া হলো লালবাজারে। এইটা হচ্ছে এদের চরিত্র। বিধানসভার ভেতর 40টা ক্যামেরার সামনে দাঁড়িয়ে ওরা সার্কাস করবে যে না, বিধানসভায় আমরা বিজেপির সাম্প্রদায়িকতা অ্যালাউ করব না, না পশ্চিমবাংলায় বিজেপির সাম্প্রদায়িকতা অ্যালাউ করব না। আর বাংলার চেহারা কি? বিজেপি যদি বিধানসভায় দাঁড়িয়ে মুসলমান সমাজের বুকে ছুরি মারে, তো মমতা ব্যানার্জি ধর্মতলা মোড়ে মুসলমান সমাজের পিঠে ছুরি মারবে। এই হচ্ছে এদের পলিসি, এই হচ্ছে এদের রাজনীতি। এই রাজনীতি করে চালাচ্ছে এত বছর ধরে পশ্চিমবাংলায়। এবং এইটাকে বদলাতে হবে, এটাকে পাল্টাতে হবে। আমরা বামপন্থীরা, আমরা সরকারি শিক্ষা ব্যবস্থার পক্ষে। আজকে গোটা পশ্চিমবাংলায় নোটিশ ঝুলিয়ে যে একটার পর একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, একটার পর একটা প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে, প্রাইভেট স্কুল ব্যাঙের ছাতার মতো করে প্রাইভেট স্কুল গজাচ্ছে। যার বাবা মার টাকা আছে সে ছেলে মেয়েকে সেখানে পড়াবে, যার বাবা মার টাকা নেই তার ছেলে মেয়ে পড়াশুনো করবে না। আমরা এই শিক্ষায়, এই বেনিয়াপনার বিরুদ্ধে। আমরা চাই বাংলায় আরো বেশি করে সরকারি স্কুল খুলুক, আমরা চাই বাংলায় আরো ভালো করে মাদ্রাসা শিক্ষা পরিচালিত হোক, যাতে করে কিনা সরকারের টাকায় সাধারণ পরিবারের ছেলেমেয়েরা বিজ্ঞান মনস্ক শিক্ষা লাভ করার সুযোগ পায়। আমরা বলছি, দেখুন কথাটা বলতে আমার খারাপ লাগছে, কিন্তু আমরা বলি কি না বলি আপনারা খুব ভালো করে জানেন, এরা কিছু করবে না। এদের যদি করার থাকতো এরা বহু আগে করতে পারত। 2011 ক্ষমতায় এসে 2026 সালে ইন্সপেকশনের চিঠি পাঠাচ্ছে, স্কুলে মাদ্রাসায় ইন্সপেকশনের চিঠি পাঠাচ্ছে। আমাদের ইন্সপেক্টররা যাবে আনএডেড মাদ্রাসাগুলোতে। আপনারাও খুব ভালো করে জানেন, ভোটের আগে এগুলো নাটকবাজি ছাড়া আর কিছু নয়। আন্দোলন চলছে, মানুষের মনে আন্দোলনের কথা ছড়িয়ে পড়ছে, সামনে ভোট। যে কোনো রাজনৈতিক দলকে ভোটে যেটা চিন্তা করতে হয়, আমাদেরকেও করতে হয়, ওদেরকেও করতে হয়, চেষ্টা করতে হয়। ভোটের আগে একটা শুকনো আশ্বাস বা একটা শুকনো সার্কাস ছাড়া এটা কিছু না, আপনারা খুব ভালো করে জানেন। আর 5 বছর কেন, আরো 50 বছরের সরকার থাকতে পারে, কিন্তু আগামী 50 বছরেও যদি 15 বছরে না হয়ে থাকে, তাহলে আগামী 50 বছরে, আগামী 500 বছরেও এদের হাত দিয়ে এই রেকগনিশনের বাইরে কোনো দায়িত্ব গ্রহণ হবে না। আমি আপনাদের কাছে একটা উদাহরণ দিচ্ছি, আপনাদেরও মনে থাকবে। 2019 সালের এরকম মার্চ এপ্রিল মাস, কলকাতায় প্রেস ক্লাবের বাইরে এসএসসি ছেলেমেয়েরা অনশন করেছিল, আপনাদের মনে থাকবে। 29 দিন, 28 দিন যখন অনশন করলো, আপনারা চিন্তা করতে পারবেন না, ওই সময় বৃষ্টি শুরু হয়ে গেছে, এপ্রিল মাস। ত্রিপল টাঙাচ্ছে, এরকমভাবে যে ত্রিপল টাঙিয়েছেন, ত্রিপল টাঙাচ্ছে, পুলিশ এসে খুলে নিয়ে চলে যাচ্ছে। প্রেস ক্লাবের গেটে, আমি এখানে সংবাদ মাধ্যমেরও বন্ধুরা রয়েছেন, আমি তাদের সামনে বলছি, এই প্রশ্নের উত্তর আজ অব্দি পাইনি। এর পেছনে কারণ কি ছিল? একেবারে ধর্মতলায় প্রেস ক্লাবের গেটে সেই অনশন চলছে। গোটা বাংলার তাবর তাবর সাংবাদিক, সমস্ত খবরের কাগজের, টিভি চ্যানেলের এডিটর, তারা ওই অনশন মঞ্চ মারিয়ে প্রেস ক্লাবে ঢুকছে সন্ধ্যাবেলা, প্রেস ক্লাব থেকে বেরোচ্ছে। তারা খাওয়া দাওয়া করছেন, ওখানে গল্পগুজব আড্ডা মারছেন, প্রেস কনফারেন্স করছেন, সব করছেন। ওই অনশন মঞ্চের মধ্যে দিয়ে ঢুকছেন, অনশন মঞ্চের মধ্যে দিয়ে বেরোচ্ছেন। তবু বাংলার একটা মেইনস্ট্রিম খবরের কাগজে, একটা মেইনস্ট্রিম টিভি চ্যানেলে 1 লাইন খবর, 1 সেকেন্ডের একটা খবর দেখানো হয়নি ওই অনশন নিয়ে। তারপরও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বামপন্থীরা, সেই সময় মীনাক্ষী, সেই সময় সায়নদীপদা ছিল, ডিওয়াইএফআই সেক্রেটারি প্রেসিডেন্ট, কলতান এডিটর ছিল আমাদের পত্রিকার। সেই সময় তার ছাড়াও বামপন্থী অনেক বুদ্ধিজীবী থেকে শুরু করে তারা সবাই ওখানে দিনের পর দিন গিয়ে সেই আন্দোলনে যোগ দিয়ে
তারপরে একটা সময় গিয়ে কোনো খবরের কাগজ, কোনো টিভি চ্যানেল সেটাকে নিয়ে খবর না করলেও খবরটা চাপা থাকেনি, খবরটা ছড়িয়ে পড়েছিল। আমি উদাহরণ হিসেবে আপনাদেরকে এটা বলছি। 29তম দিনে হঠাৎ করে বিকেলবেলা ঘটনাচক্রে আমি তখন ওখানে উপস্থিত, ধর্ণা মঞ্চে আমরা তখন সবাই কেউ না কেউ বিভিন্ন সময় থাকতাম। কলতান, মীনাক্ষী, আমাদের সায়ন্তিকদা থেকে শুরু করে আমাদের বহু নেতারা ওই সময়, ইন্দ্রজিৎ ঘোষ ছিলেন, আরো অনেকে সেই সময় পড়ে থাকতেন ওখানে। সেই সময় আমি ওখানে উপস্থিত হঠাৎ দেখি পাশে একটা হঠাৎ করে দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে। মিডিয়ার যে লোকজন দাঁড়িয়েছিল প্রত্যেকদিন দাঁড়িয়ে থাকছে, জানেন ওখানে যতদিন গেছি 28 দিন এক গাদা সাংবাদিক দাঁড়িয়ে আছে, গল্প করছে, আমাদের সাথে কথা বলছে, সবকিছু করছে। বিমান বসু গেছিলেন, সূর্যকান্ত মিশ্র গেছিলেন ওই সময়, সবকিছু হচ্ছে। কিন্তু পরের দিন খবরের কাগজের খবরের কাগজ থেকে উল্টো করে ঝাড়ছি, তো ভেতর থেকে একটা খবর বেরোচ্ছে না। অদ্ভুত, কিরকম ভাবে কর্পোরেট মিডিয়া চলে আজকের সরকারের দয়ায়, আমি আমার জীবনে ওই দিন শিখেছিলাম। হঠাৎ করে দেখি সাংবাদিকদের মতো দৌড়ি, কি ব্যাপার না সিএম আসছে। কথাটা বলতে না বলতে কিছু বুঝে ওঠার আগে কয়েক সেকেন্ডের মধ্যে দেখি লাল বাতি নীল বাতি জ্বালিয়ে 7-8টা গাড়ি নামলো, দাঁড়ালো ওখানে। একটা গাড়ি থেকে মুখ্যমন্ত্রী নামলেন, মমতা ব্যানার্জি নামলো আমাদের চোখের সামনে। আমরা দেখে পিছিয়ে আসলাম, সরে আসলাম। হনন করে যেরকম করেন হেঁটে ঢুকে গেলেন। আমি আপনাদেরকে বলছি, আপনাদের সে ঘটনা মনে আছে। মাইক নিলেন, নিয়ে ঘোষণা করলেন যে লোকসভা ভোটের নোটিফিকেশন ইস্যু হয়ে গেছে। এখন আমার কিছু করার নেই, তোমাদের দাবি ন্যায্য, আমার কিছু করার নেই। এখন আমি নতুন করে এখন নিয়োগের অর্ডার দিতে পারবো না, কিন্তু আমি কথা দিচ্ছি তোমরা অনশন তুলে নাও। যে দিন লোকসভা ভোট শেষ হবে, 2019 সালের কথা বলছি এটা, যে দিন লোকসভা ভোট শেষ হবে আমি পরের দিন নোটিফিকেশন ইস্যু করে তোমাদের প্রত্যেকের নিয়োগ ফাইনালাইজ করব। স্বয়ং মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলবেন। মুহূর্তের মধ্যে 28 দিন ধরে, সেটা 29তম দিন চলছিল, এতগুলো দিন ধরে ছেলে মেয়েগুলো না খেয়ে থাকা মুখগুলো আমার এখনো মনে আছে। একজন শিক্ষিকা, তিনি গর্ভবতী ছিলেন, কদিন আগে তার যাচ্ছে তাই রকম ওই অনশন মঞ্চে অনশন করছিলেন, ডাক্তারের কথা না শুনে তার যাচ্ছে তাই ভাবে একটা ব্লিডিং হওয়া শুরু করে দিয়েছিল। 28-29 দিন ধরে এই অবস্থার মধ্যে যারা ছিলেন, মুহূর্তের মধ্যে তারা একটা আশ্বাস পেলেন, শান্তি পেলেন যে যাক আমাদের লড়াই সফল হয়েছে। কদিন পরে ভোটটা এখন শুরু হয়ে গেছে, যেদিন ভোট শেষ হবে স্বয়ং মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন, কোনো অফিসারকে দিয়ে বলে পাঠাননি, এমনকি ওরা দলের কোনো মন্ত্রীকে দিয়ে বলে পাঠাননি, নিজে নবান্ন থেকে গাড়ি থেকে নেমে এসে বলছেন দাঁড়িয়ে, যে উনি তার বলছেন যখন এটা তাহলে হবে। তখন ওখান থেকে ধর্ণা উঠল, অনশন উঠল। সেটা ছিল 2019 সালের এপ্রিল মাস, আজকে 2026 সালের ফেব্রুয়ারি মাস। একটা রিক্রুটমেন্ট হয়নি, একজনের নিয়োগ হয়নি। তারপরে ভোট এসছে, ভোট গেছে। আমি আপনাদেরকে বলছি, এটা কোনো সিদ্ধান্ত, কোনো টেকনিক্যাল সুবিধা অসুবিধা, টাকা থাকা না থাকার প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে ইচ্ছার, প্রশ্নটা হচ্ছে মানসিকতা। ওদের রাজনৈতিক সিদ্ধান্ত হচ্ছে আমরা মাদ্রাসার দায়িত্ব নেব না। ওদের রাজনৈতিক সিদ্ধান্ত হচ্ছে যে আমরা পাবলিক এডুকেশন, সরকারের খরচায়, রাষ্ট্রের দায়িত্বে শিক্ষা ব্যবস্থাকে আমরা রাখবো না। এই প্রেসক্রিপশনের বাইরে ওরা বেরোবে না। আমরা আপনাদেরকে বলছি, দেখুন আজকে আমরা যাই বলি না কেন, আমরা যারা এসছি, আমরা তিনজনই একটা রাজনৈতিক দলের প্রতিনিধি। আমি এখানে দাঁড়িয়ে আমরা হাজারবার বলতে পারি যে আমরা রাজনীতি করতে আসিনি, আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, এমনি কথা বলতে এসেছি। কিন্তু আপনারা শুনবেন হয়তো, কিন্তু কেউ মন থেকে বিশ্বাস করবেন না। দাঁড়িয়ে এই সমস্ত মিথ্যে কথা বিচারিতা করবও না। আমরা রাজনৈতিক দল করি, কিন্তু আমরা একটা লক্ষ্য নিয়ে, একটা আদর্শ নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক একটা আন্দোলন করি। আমরা বলছি, যেদিন আমাদের সুযোগ ছিল আমরা মাদ্রাসা সার্ভিস কমিশন তৈরি করেছিলাম, যেদিন হাতে সুযোগ ছিল মাদ্রাসা শিক্ষা দপ্তর তৈরি করেছিলাম, যেদিন হাতে সুযোগ ছিল প্রত্যেক বছর টেট এসএসসির মতো মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা পরিচালনা করেছিলাম, নিয়োগ করেছিলাম। যেদিন আবার সুযোগ পাবো, এই 235টা সহ বাংলায় আরও মাদ্রাসাকে সরকারি দায়িত্বে আনা হবে। প্রত্যেকজন শিক্ষকের মাইনে সময় মতো তাদের বেতন বৃদ্ধি, ডিএর নিয়ম অনুযায়ী তাদের বেতন বৃদ্ধি, ছেলে মেয়েদের মিড ডে মিল, মেয়েদের জন্য সাইকেল থেকে শুরু করে স্কুলের ইউনিফর্ম, ল্যাবরেটরিতে কম্পিউটার থেকে শুরু করে বিজ্ঞানের বাকি সরঞ্জাম, বই খাতা, স্কুলের ব্যাগ সহ মাদ্রাসাতে যাবতীয় যা যা দায়িত্ব একটা সরকারের নেওয়ার, প্রতিটা দায়িত্ব আমরা নেব। এটা কোনো দয়া নয়, এটাই করার দরকার, এটাই দায়িত্ব একটা সরকারের। প্রতিটা দায়িত্ব আমরা নেব, সেটা নেওয়ার জন্য আমরা প্রস্তুত, যদি আমরা সেই সুযোগ পাই। আর যতদিন সেই সুযোগ আমরা পাচ্ছি না, ততদিন পর্যন্ত এই লড়াইয়ে আমরা আছি। আপনাদের কাছে আবেদন করছি, দেখুন যখন আমরা এই ধরনের কোনো ধর্ণা মঞ্চে যাই, কোনো আন্দোলনে যাই, আমরা সবসময় চাই এটা বলতে যে আপনাদের লড়াই দীর্ঘজীবী হোক। কিন্তু এই ধরনের কোনো অবস্থানে বা ধর্ণা এসে এক কথায় লড়াই দীর্ঘজীবী হোক বলতেও নিজেদের খারাপ লাগে। একদিকে যেরকম বলতে পারি না যে লড়াইটা তুলে নিন, কেননা এটা ন্যায্য লড়াই, তেমন আবার এটাও বলতে ইচ্ছে করে না দিনের পর দিন এই লড়াই চলুক। কেননা যেটা বলছিলেন, আমি বলার আগে বাকিরা বলছিলেন,
রমজানের মাস চলছে, মানুষ রাস্তায় পড়ে আছেন। এর আগে আমরা দেখেছি দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা গেছে, একদল স্কুল শিক্ষক তারা পরিবারের সঙ্গে না থেকে রাস্তায় বসে অষ্টমীর দিন নবমীর দিন রাস্তায় বসে অনশন করছে। এগুলো দেখতে কার ভালো লাগে? কিন্তু এইটুকু বলছি যে ওদের সরকারের এই চুরি হতে পারে, এই দুর্নীতি হতে পারে, বা দায়িত্ব না নেওয়া, এইগুলোর বিকল্প রাস্তায় বসে অবস্থান, ধর্ণা আর অনশন নয়। ওদের চুরি এবং ওদের দায়িত্ব জ্ঞানহীনতার বিকল্প হচ্ছে সৎভাবে দায়িত্বের সঙ্গে একটা সরকারকে পরিচালনা করা। আমরা বিকল্প হিসেবে ওই বিকল্পটাকে পশ্চিমবাংলায় দাঁড় করাতে চাই। এই লড়াইয়ে আমরা আছি, আপনারা সবাই আছেন, এই লড়াই আমরা লড়বো। আমাদের এই লড়াই শেষ হবে, কিন্তু কোনো রকম কম্প্রোমাইজের মধ্যে দিয়ে নয়, জয়ের মধ্যে দিয়ে আমাদের লড়াই শেষ হবে। সবাই ভালো থাকবেন।